राजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। Swami Sarvavidananda Ji Maharaj, the Secretary Maharaj of this very esteemed institution, আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের আশ্রম হওয়ার আগেও এটা খুবই সুপরিচিত এখানে কলকাতায়, পশ্চিমবঙ্গে, দেশ বিদেশে। আমাদের অধ্যক্ষ সম্পাদক মহারাজ এখানকার, তাকে আমি প্রণাম জানাই। তিনি এই ব্যবস্থা করেছেন। আমি আসলে ভারতবর্ষে এসেছি, একটি ইন্টারন্যাশনাল সেমিনার হয়েছিল আমাদের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক, তাদের আমন্ত্রণে। তো একটি প্রোগ্রাম, সেটি হয়ে গেল 18টা প্রোগ্রাম হয়ে গেছে গত 14 দিনের মধ্যে। কিন্তু তাদের মধ্যে সবচেয়ে আগে যোগাযোগ করেছিলেন মহারাজ, আমি আমেরিকায় যখন ছিলাম। তো আরম্ভ ওই গোলপার্ক ওইটার জন্য, আর শেষ আজকে এখানে, আর কালকে আমার ফিরে যাওয়া। Revered Swami Shastragnananda Ji Maharaj, Secretary of the Ramakrishna Mission Ashram Narendrapur, और खूब बंधुस्थानीय मानुष, a monk of a very high caliber। তার বিষয়ে আমি কিছু বলবো না, অনেক আমাদের অনেক, we go back a long way, প্রায় nearly 30 years। অরিজিৎ বাবু আছেন, শিবাদিশানন্দজি মহারাজ আছেন, dear and revered Mataji present here, monks, devotees. It's a great pleasure to be here this afternoon with you. যে বিষয়টি বলা হয়েছে, আধুনিক বিজ্ঞান ও বেদান্ত স্বরূপের অনুসন্ধান, হু এম আই, আমরা কে, এইটির বিষয়ে এখন, বিশেষ করে এখন বিজ্ঞান, সায়েন্স হ্যাজ বিকাম ইন্টারেস্টেড। বেদান্ত তো ইন্টারেস্টেড ছিলই দীর্ঘকাল ধরে। ঠাকুর নিজেই বলছেন যে মানুষ নিজেকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। তাহলে ভগবানকে পাওয়া, যে আমাদের ইতিহাস, আমাদের যে সভ্যতার একটা প্রজেক্ট, হাজার হাজার বছর ধরে প্রজেক্ট, there is an ultimate reality, তাকে পেতে হবে। কিন্তু সেটা পাওয়ার একটা উপায়, যেটা প্রধান উপায়, সেটাকে পাবো কি করে? বাইরে নয়, ভেতরে। আমি কে সেটা জানতে পারলে ভগবানকে জানা যায়। অতএব স্বরূপের সন্ধান চিরকাল ছিল আমাদের। আরেকভাবে যদি দেখা হয়, ধর্ম দু প্রকারের। এক প্রকার ধর্ম হচ্ছে যে ঈশ্বর আছেন, ভগবান আছেন, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, এরকম কেন ধারণা হয়? এই জগৎটা দেখছি, এর পেছনে কোনো না কোনো একটা শক্তি আছে, আর সেই ঈশ্বরকে বিশ্বাস করতে হবে, তার উপর নির্ভর হতে হবে, ভক্তি করতে হবে। এই একরকম ধর্ম। বেশিরভাগ ধর্ম কিন্তু এইরকমই। আমাদের হিন্দু ধর্মের মধ্যে যে বৈষ্ণব ধর্ম, তারপরে শাক্ত, শৈব, সবই ঈশ্বর কেন্দ্রিক। এবং ধরুন শিখ যারা ঈশ্বর কেন্দ্রিক, খ্রিস্টান, মুসলিম যারা, ইসলাম, জুডাইজম, সব ঈশ্বর কেন্দ্রিক। এমনকি পাশ্চাত্যে ধর্ম মানেই হচ্ছে ঈশ্বরে বিশ্বাস, এছাড়া তো ধর্ম হয় না। তাই জন্য যখন বৌদ্ধ ধর্ম প্রথম গেল পাশ্চাত্যে, তারা একটু অবাক হয়ে গেল যে হাউ ইজ বুদ্ধিজম আ রিলিজন। কিন্তু আমাদের দেশে এটা কোনোদিন সন্দেহ হয়নি। আমাদের দেশে আমরা জানি ধর্ম দু রকমের হতে পারে। একটা হচ্ছে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পেছনে একটি শক্তি আছে, তাকে আমরা খুঁজছি, এই এক রকমের ধর্ম, গড সেন্টার্ড রিলিজন, ঈশ্বর কেন্দ্রিক, ভগবান কেন্দ্রিক, আল্লাহ, ফাদার ইন হেভেন, গড সেন্টার্ড রিলিজন। কিন্তু আমরা ভারতবর্ষে জানি আরেক রকম ধর্ম হয়, স্বরূপের অনুসন্ধান।
আমি কে, উল্টো দিকে, নিজের দিকে। সেটা কেমন? উদাহরণস্বরূপ বৌদ্ধ ধর্ম সবাই জানে। বৌদ্ধ ধর্ম কিন্তু ঈশ্বরে বিশ্বাস করে না, হয় ঈশ্বরের বিষয়ে চুপ, না হলে কিছু কিছু আছে ওপেনলি দে ডিনায়, বাট দের ইজ অ্যান আলটিমেট রিয়ালিটি। তারা নাস্তিক নয়। ঠাকুর বলছে নাস্তিক কেন হতে যাবে গো, যা পেয়েছিল মুখে বলতে পারেনি। হ্যাঁ, তো মুখে বলা যায় না একটা এমন জিনিস পেয়েছিলেন, এমন তত্ত্ব পেয়েছিলেন ভগবান বুদ্ধ, কিন্তু সেটা হচ্ছে নিজের স্বরূপের বিষয়। আরও আছে, শুধু বৌদ্ধ ধর্ম কেন, জৈন ধর্ম, জৈন ধর্ম তারাও ঈশ্বরকে উপাসনা করেন না, তারা নিজের স্বরূপকে আবিষ্কার করার চেষ্টা করেন, জৈন ধর্ম। আর ভারতবর্ষে আমাদের যে হিন্দু ধর্মের মধ্যেই আছে সাংখ্য, সাংখ্য যেমন প্রকৃতি আর পুরুষ, এখানে কোনো ঈশ্বরের কথা আলাদাভাবে নেই। আবার যোগ দর্শন, পাতঞ্জল যোগ দর্শন, ঈশ্বরের কথা আছে বটে, কিন্তু মূলত সেটা স্বরূপের অনুসন্ধান, যে আমার আসল স্বরূপ কি। সাধন ভজন করে, ধ্যান করে সমাধি হবে, সমাধিতে কি হবে, তদা দ্রষ্টু স্বরূপে অবস্থানম, যে দ্রষ্টা স্বরূপ চৈতন্য কি জিনিস, এটা কি, আমি কি, এটা নিজের আসল ব্যাপারটা বোঝা যাবে, স্বরূপে অবস্থানম। তো এই দুরকম ধর্ম আছে। দেখবেন আমি এখনো কিন্তু অদ্বৈতের কথা বলিনি, দুটোর মধ্যেই ফেলিনি, ওটাকে বাঁচিয়ে রেখেছি। হ্যাঁ, এই দুরকম ধর্মের মধ্যে সুবিধা অসুবিধা আছে। যেটা ঈশ্বর কেন্দ্রিক ধর্ম, তার অসুবিধাটা এইটা যে সেটা প্রথম দিকে অন্তত বিশ্বাসের ওপরে নির্ভর করে, ফেথ। তাই জন্য আমেরিকাতে ধর্মকে ফেথ বলা হয়, বিশ্বাস। আমি যদি বিশ্বাস না করি তাহলে আমার ধর্ম আরম্ভই হবে না, আমার ধর্মজীবন আরম্ভ হবে না। প্রথম থেকে যদি বলি ভগবান আছে কিনা আমি জানি না, ভগবানে আমার বিশ্বাস নেই, কে বলেছে ভগবান আছে, তাহলে আর সেই রকম ধর্ম আরম্ভ হবে না। উল্টো দিকে যেটা স্বরূপের অনুসন্ধান, সেখানে কিন্তু এই সমস্যা নেই। আমি আছি কিনা এটা কারোর সন্দেহ নেই। সন্দেহ করে দেখুন, আমি আছি কিনা ভাবি, প্রশ্ন তুলি, অটোমেটিক্যালি প্রুভড আমি আছে। প্রশ্নটা কে তুলছে? যে প্রশ্ন তুলছে সে তো আছে। শঙ্করাচার্য লিখছেন আজ থেকে প্রায় 1200-1300 বছর আগে, ইয়ৈব তস্য নিরাকর্তা তস্যৈব আত্মা স, যে আত্মা নিরাকরণ করেন, আত্মা বলে কিছু নেই, আমি বলে কিছু নেই, তারই তো আত্মা, সেই তো আছে। বিখ্যাত পাশ্চাত্য দার্শনিক ম্যাথমেটিশিয়ান ডেকার্ট, তিনি, আমরা সবাই স্কুলে পড়েছি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, কার্টেজিয়ান প্লেন, সেই ডেকার্ট। তিনি দার্শনিকও ছিলেন, ম্যাথমেটিশিয়ান ছিলেন, দার্শনিক ছিলেন। তো তিনি কিসে কোন জিনিসটাকে সন্দেহ করা যায় না এটা আবিষ্কার করার চেষ্টা করলেন। He was trying to find out the firm foundation for knowledge. জগতে যা জানা যাচ্ছে সব কিছু সন্দেহ করা যায়, কোন জিনিস আছে যেটাকে সন্দেহ করা যায় না, তো সেটাকে তাহলে তখন নলেজ, জ্ঞানের একটা আনশেকেবল ফাউন্ডেশন পাওয়া যাবে। আমার জ্ঞান সবটাকে আমি সন্দেহ করি, তাহলে আমি জানবো কি করে সত্যি সত্যি আমি জানি না এগুলো ভ্রম। একটা এমন জিনিস জানতে হবে যেটাকে কেউ সন্দেহ করতে পারবে না। এই যে আমরা এইসব দেখছি, এটা সন্দেহ করা যায়, এ তো স্বপ্নও হতে পারে, একটা ভ্রম হতে পারে। এটা একটা যেমন ম্যাট্রিক্স সিনেমাতে মানুষ দেখেছে একটা জগৎ সৃষ্টি হয়ে যাচ্ছে, হতে পারে কম্পিউটার সিমুলেশন। একজন দার্শনিক আর সায়েন্টিস্ট নিক বস্ট্রম একটি পেপার লিখেছেন রিসেন্টলি, খুব মজার জিনিস। আজকাল সিমুলেশন হয়, কম্পিউটারের দ্বারা একটা জগৎ সৃষ্টি হয়, কাল্পনিক জগৎ, ভার্চুয়াল রিয়ালিটি, কিন্তু হয় এরকম। আর সায়েন্সের কাজেও লাগে সেগুলো, অনেক রকম এক্সপেরিমেন্ট, গবেষণা হয়, এবং আবার বাচ্চারা সেটা নিয়ে ভিডিও গেমও খেলে। সেই একটা জগৎ কম্পিউটার দিয়ে সৃষ্টি করা হচ্ছে একটা জগৎ, সিমুলেশন বলে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে জগতে আমরা আছি এখন, এটা সিমুলেশন না রিয়েল জগৎ? এই জগৎটাই রিয়েল কিনা? ইজ দিস ওয়ার্ল্ড রিয়েল অর নট? আর এই ভদ্রলোক নিক বস্ট্রম তিনি প্রমাণিত করেছেন স্ট্যাটিস্টিক্স দিয়ে যে জগৎটা কখনোই সত্য হতে পারে না, এটা অলমোস্ট সার্টেনলি দিস ইজ এ সিমুলেশন। কি করে? উনি বলছেন যে এক একটা সত্যিকারের জগৎ, এখানে কত কম্পিউটার চলছে, অনেকগুলো সিমুলেটেড জগৎ তৈরি হচ্ছে কম্পিউটারের মধ্যে। এখন ভেবে দেখুন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে
কত এরকম সিভিলাইজেশন থাকতে পারে, কত প্রাণী থাকতে পারে অন্য অন্য তারকায়, তার সোলার সিস্টেমে, গ্যালাক্সিতে, তাদের মধ্যে কত উন্নত সিভিলাইজেশন, তাদের মধ্যে কম্পিউটার আছে, তারা হয়তো সিমুলেশন চালাচ্ছে অনেক রকম। তো নাম্বার অফ সিমুলেশনস ইজ ফার মোর দেন দি নাম্বার অফ অ্যাকচুয়াল ইউনিভার্সেস। অ্যাকচুয়াল ইউনিভার্স কটা? এটা আমাদের অ্যাকচুয়াল ইউনিভার্স, একটা অ্যাকচুয়াল ইউনিভার্স। সিমুলেটেড ইউনিভার্স কটা? লক্ষ লক্ষ কোটি কোটি। তাহলে স্ট্যাটিস্টিক্যালি যদি দেখা হয়, এই যে আমরা অনুভব করছি এই ইউনিভার্সটা, এটা অ্যাকচুয়াল ইউনিভার্স যেটা একটা আছে সেইটা নাকি একটা ওই কোটি কোটি সিমুলেটেড ইউনিভার্সের মধ্যে একটা? স্ট্যাটিস্টিক্যালি দেখতে গেলে অলমোস্ট সার্টেনলি উই আর লিভিং ইন এ সিমুলেশন। এটা একটা ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট, একটা মেন্টাল এক্সপেরিমেন্ট। যিনি এখন খুব বিখ্যাত, বিশেষ করে আমেরিকাতে হিরো, ইলন মাস্ক, তিনি বলছেন আমি কিন্তু বিশ্বাস করি এই জগৎটা সত্য নয়, যে আমরা একটা সিমুলেশনের মধ্যে আছি। কোন জিনিসটাকে আমরা বিশ্বাস করতে পারবো, কোনটাকে সন্দেহ করা যায় না? ডেকার্ট দেখলেন সব কিছু সন্দেহ করতে করতে শেষ পর্যন্ত আমি আছি এইটাকে সন্দেহ করা যায় না। আই এক্সিস্ট, আই সার্টেনলি এক্সিস্ট। ওই যে ওনার বিখ্যাত কজিটো আরগো সুম, আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম। আমি তো এই প্রশ্নটা করতে পারছি যে আমি আছি কি না, তার মানে আমি নিশ্চয়ই আছি। এই চিন্তাটার যিনি চিন্তা করছেন, আর শুধু চিন্তা করছেন তা নয়, ডেকার্ট শুধু চিন্তার কথা বলেছেন, কিন্তু ইউ ক্যান এক্সটেন্ড ইট। আই ফিল দেয়ারফর আই অ্যাম, আই অ্যাম স্পিকিং, বক্তা আমি, দেয়ারফর আই অ্যাম, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। তো যে কোনো কনসিয়াস অ্যাক্টিভিটি, তার মানে উনি এই অর্থে বলেছেন যে কোনো কনসিয়াস অ্যাক্টিভিটি প্রমাণিত করছে যে আমি আছি। দিস ক্যানট বি ডাউটেড। তো যে স্বরূপের অনুসন্ধান যে ধর্মগুলো করছে, সেখানে কিন্তু ওই সন্দেহর জায়গাটা নেই যে আমি আছি কিনা। যেটা নিয়ে অনুসন্ধান হচ্ছে সেটা বিষয়ে ঈশ্বর অনুসন্ধানে সেখানে সন্দেহ করতে পারে, স্বরূপের অনুসন্ধানে কোনো সন্দেহর জায়গাটা নেই। দেখুন, যারা ঈশ্বরের অনুসন্ধান করেন, যেমন খ্রিস্টান, দুটো এক্সাম্পল দিচ্ছি। আমাদের ধর্মের মধ্যে নৈয়ায়িকরা, নৈয়ায়িকদের মধ্যে কিন্তু একটা বড় ন্যায় দর্শনের মধ্যে একটা বড় অংশ হচ্ছে ঈশ্বরের বিষয়ে প্রমাণ। উদয়নাচার্য, ওই যে কোন বইটা আছে, আত্মতত্ত্ব বিবেক না, যে ওনার ন্যায় কুসুমাঞ্জলিতে 9খানা প্রমাণ দিয়েছেন ঈশ্বর আছেন বলে। তারা নৈয়ায়িক। তাহলে কেন প্রমাণ করার চেষ্টা করছেন? যেহেতু বৌদ্ধরা আক্রমণ করছে, বৌদ্ধরা বলছে কোথায় তোমাদের ঈশ্বর, প্রমাণ করো দেখি যুক্তি দিয়ে। এখন প্রকাণ্ড নৈয়ায়িক তিনি উদয়নাচার্য, উনি একা নন, অন্য নৈয়ায়িকরাও প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন যে ঈশ্বর আছেন। এবং ক্রিশ্চিয়ানিটিতেও তাদের যে থিওলজিয়ান, তারাও প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন যে ঈশ্বর আছেন, এটা প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন। বৌদ্ধ দর্শন, কোন দর্শনে সাধারণ মানুষ কেউ প্রমাণ করতে কখনো চেষ্টা করেনি যে আমি আছি। এটা এত স্বাভাবিক কথা, প্রমাণের কোনো অপেক্ষাই রাখে না। আমি আছি, 10খানা প্রমাণ দেবো আমি। আরে কে প্রশ্নই বা কে করছে? তোমার প্রমাণ দেওয়ার দরকারই বা কি? কেউ প্রশ্ন করছে না। আচ্ছা, তাহলে আমার অস্তিত্ব অসন্দিগ্ধ, কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে, অস্তিত্ব আমি আছি তো জানি, সেইটাই তো সমস্যা ভাই। আমি যে আছি, বেঁচে আছি, না বাঁচে থাকলেই ভালো হতো। আমি অনেক সমস্যায় জর্জরিত। দেখুন, ঈশ্বর কেন্দ্রিক যে ধর্ম, ঈশ্বর আছেন কিনা সন্দেহ, কিন্তু ঈশ্বরের কোনো সমস্যা নেই। তিনি সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বব্যাপী, বিরাট ব্যাপার, তার কোনো সমস্যা নেই। কিন্তু আছেন কিনা এটা সন্দেহ। আর আমরা আছি, কিন্তু আমাদের বহু সমস্যা আছে। আমাদের মানসিক সমস্যা, শারীরিক সমস্যা, টাকা পয়সার সমস্যা, পরিবারের সমস্যা, কাজের সমস্যা, এই যে বায়ু দূষণের সমস্যা, কত রকম সমস্যা আছে। তারপরে আবার যারা অধ্যাত্ম স্পিরিচুয়াল হয়েছেন, তাদের স্পিরিচুয়াল সমস্যা। একে তো বলছি অনেক রকম সংসারের সমস্যা, সেগুলো মিটছে না, তারপরে বলে নাকি আবার ভগবান লাভ করতে হবে, আরেকটা সমস্যা ঘাড়ে চাপিয়ে দিল। হ্যাঁ, আবার বলে নাকি সাধন করে মন স্থির করতে হবে, সে আরেকটা সমস্যা। আবার হৃদয়তে ভগবানের জন্য ভক্তি লাভ করতে হবে, সে আরেকটা সমস্যা। এই কত রকম যে সামাজিক, যে সেকুলার আর এবং স্পিরিচুয়াল সমস্যা নিয়ে আমি আছি, কিন্তু জর্জরিত, সমস্যায় জর্জরিত। এবার অদ্বৈত বেদান্ত কি? এবার অদ্বৈত বেদান্ততে আসি আমি। অদ্বৈত বেদান্ত কি করে? দিস ইজ দ্য বিউটি অফ অদ্বৈত বেদান্ত। অদ্বৈত বেদান্ত কি করে? যে সেই অনন্ত ঈশ্বর কিন্তু সন্দিগ্ধ, আছেন কিনা জানি না।
এবং সসীম সমস্যায় জর্জরিত, কিন্তু নিঃসন্দেহে আমি আছি। এই যে আমার অস্তিত্বর কোনো সন্দেহ নেই, আর ঈশ্বরের যে অনন্ত অসীম অস্তিত্ব যেখানে কোনো সমস্যা নেই, এই দুটোকে এক করে দেয়, দুটোকে এক করে দেয়। বেদান্ত যদি ঠিক করে আমরা ঠিকভাবে আমরা বিচার করে দেখি, তাহলে একটা এমন জায়গায় পৌঁছবো যেটা কোনো সন্দেহ নেই, কেউ সন্দেহ করতে পারবে না, আর সমস্যাও নেই, সন্দেহ নেই আর সমস্যাও নেই। আর সেটা কে? সেটা আপনি। আমার আপনার মধ্যে এমন একটি অস্তিত্ব খুঁজে পাবো সেটা বিষয়ে কোনো সন্দেহ করা যাবে না, আর সেখানে কোনো সমস্যাও নেই। সেটা এমন জায়গা যেখানে গিয়ে, যেমন ঠাকুরের যে আমরা সবাই পড়েছি, ক্যান্সার হয়ে মারা যাচ্ছেন, সেখানে হরি মহারাজ জিজ্ঞেস করছেন যে আজকে কেমন আছে, বড় কষ্ট, খেতে পারি না বলছেন। আর হরি মহারাজ বলছেন যে আমি তো দেখছি আপনি মহা আনন্দে আছেন। আর ঠাকুর বলছেন শালা ধরে নিয়েছে। তার মানে হচ্ছে যে দেখুন, একটা লেভেলে সেই সমস্যা রয়ে গেল, শরীর আছে, ক্যান্সার আছে, শরীর যাবে, কিন্তু তাতে তার কোনো চিন্তা নেই, তার কোনো দুঃখ নেই। কেন? তিনি একটা এমন লেভেলের একটা এমন জিনিস ধরতে পেরেছেন যা তার কাছে যেটা পরিষ্কার, সেখানে তিনি মহা আনন্দে আছেন, তার কোনো সমস্যা নেই সেটা। আর সেটা শুধু ঠাকুরের নয়, হরি মহারাজের, শুধু হরি মহারাজের নয়, আমাদের সবাইকার। ইটস ট্রু ফর অল অফ আস। আমাদের মধ্যে একটি এমন জিনিস আছে যাকে ধরলে আমাদের সব সমস্যার পারে আমাদের যাওয়া যায়। সেইটাই হচ্ছে অদ্বৈত বেদান্ত বলছে তত্ত্বম আসি। এবার দেখুন, তৎ মানে সেই ব্রহ্ম, সেই ভগবান, ঈশ্বর কেন্দ্রিক ধর্ম যেটা তৎ। ত্বম মানে তুমি, যেটা স্বরূপের অনুসন্ধান কেন্দ্রিক যে ধর্ম, যেমন বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, সাংখ্য, হ্যাঁ, এইসব। এবার অদ্বৈত কি বলছে? তত্ত্বমসি। তৎকেন্দ্রিক, ভগবান কেন্দ্রিক ধর্ম তারা যেখানে পৌঁছবে, আর বৌদ্ধ, জৈন, সাংখ্য স্বরূপ সন্ধানে যারা আছে তারা যেখানে পৌঁছবে, দুটো এক জায়গা, দুটো একই জায়গা। এবং দুটোর যে অ্যাডভান্টেজ একসঙ্গে পাবো আমরা, অসীম ঈশ্বরের অ্যাডভান্টেজ আর অসন্দিগ্ধ, বিয়ন্ড এনি ডাউট স্বরূপ আমি আছি, এটার অ্যাডভান্টেজ। আর দুটোর যে সমস্যা আছে, দুটো অ্যাপ্রোচের সমস্যা, ঈশ্বর কেন্দ্রিক অ্যাপ্রোচের সমস্যা কি? বিশ্বাস সহজে হয় না। আর স্বরূপ সন্ধানের যে এটা সমস্যা কি? তো স্বরূপ আছে নো ডাউট, কিন্তু বিশ্বাস তো আছেই, কিন্তু অনেক সমস্যা আছে এতে। এই সমস্যাটা থাকবে না, সন্দেহটাও থাকবে না। ঈশ্বরের অনন্ত অসীম সেটার সুযোগটা আমরা পাবো, এবং আমার যে অসন্দিগ্ধ এক্সিস্টেন্স সেটার অ্যাডভান্টেজটা আমরা পাবো। দিস প্রবলেম ফ্রি, ইনফিনিট, ইনডুবিটেবল, বিয়ন্ড এনি ডাউট, এই রিয়ালিটি, এটাই আমি, এটা বুঝতে পারবো। দিস ইজ অদ্বৈত বেদান্ত। এটা একটা অদ্বৈত বেদান্তকে দেখার একটা নতুন দিক, একটা যেন সমগ্র ধর্মের জগৎটাকে স্ক্যান করে তারপর দেখা যাচ্ছে এখানে অদ্বৈত বেদান্তের যে ইউনিকনেসটা, যে স্পেশালিটিটা। আসলে অধ্যাত্ম, স্পিরিচুয়ালিটি, যার জন্য আমরা এখানে এসেছি, এটা কি করতে পারে, এটা ব্যাপারে একটা পরিষ্কার ধারণা হওয়া চাই। এটা কি করতে পারে আর কি করতে পারে না। হোয়াট ক্যান স্পিরিচুয়ালিটি ডু ফর আস অ্যান্ড হোয়াট স্পিরিচুয়ালিটি ক্যানট ডু ফর আস। ভগবান বুদ্ধ, স্বামী বিবেকানন্দ বলছেন, দ্য সেনেস্ট ম্যান হু এভার লিভড, সবচেয়ে পরিষ্কার মাথা তার ছিল, তিনি এটাকে পরিষ্কার এটার জবাব দিয়েছেন। স্পিরিচুয়ালিটি মানে কি, কি লাভ, আর কি করতে পারে আর কি করতে পারে না। তাকে একজন, আর এটা খুব প্রাচীন বৌদ্ধ সোর্স থেকে পাওয়া যায়, দার্শনিক অরিন্দম চক্রবর্তী এটা এক বক্তৃতায় বলেছিলেন নিউ ইয়র্কে। তো তিনি বলছেন, একজন ভিক্ষু ভগবান বৌদ্ধকে প্রশ্ন করছেন, আমার একটা প্রশ্ন আছে, কি বলো, যে আপনি বলেছিলেন জগতে দুঃখ আছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি, মৃত্যু জরা ব্যাধি, ব্যাধি শরীর খারাপ আছে, দুঃখ, জরা বার্ধক্য দুঃখ, আর মৃত্যু আছে, সবচেয়ে বড় ভয় মানুষের, জীব মাত্রের ভয় মৃত্যু। ভগবান বুদ্ধ বললেন, হ্যাঁ আছে। এবার আপনি বলেছিলেন এই দুঃখের পারে যাওয়া যায়, হ্যাঁ, দুঃখ থেকে নির্বাণ হতে পারে,
এটা আপনি আবিষ্কার করেছেন কি করে? বোধি লাভ করলে, হ্যাঁ, যে তৃষ্ণার পারে গেলে তারপরে বোধি লাভ করে একটা এমন জিনিস পাওয়া যায় যাতে আপনি দুঃখের পারে চলে যেতে পারেন। ভগবান বুদ্ধ বললেন, হ্যাঁ ঠিক বলেছি। তো প্রশ্নটা কি? তো প্রশ্নটা হলো, আপনি তো এগুলো শিক্ষা দিলেন আর আপনি বোধি লাভ করেছেন, আমরাও আপনার শিক্ষা মতন চলছি, কিন্তু দুঃখ তো যাচ্ছে না। এই আমাদের মধ্যে তো সবাই আমরা বুড়ো হচ্ছি, আমাদের মধ্যেও তো রোগ শোক আছে, আমাদের মধ্যে ভিক্ষুদের মধ্যেও তো কয়েকজন মারা গেছে, আর আপনিও তো ভগবান বুদ্ধ, আপনাকেও তো দেখছি যে আপনি বৃদ্ধ হচ্ছেন আস্তে আস্তে। আমরাও তো দেখছি মাঝে সাঝে আপনার শরীর খারাপ হয়, আর এ তো সম্ভব নিশ্চয়ই কিছুদিন পরে আপনার হয়তো শরীর চলে যাবে। তাহলে রোগ, বার্ধক্য, মৃত্যু আপনারও আছে, আমাদেরও আছে, সাধারণ মানুষেরও আছে। তাহলে আমাদের এত যে সাধনা করছি, যে দুঃখের পারে তো যেতে পারলাম না। তো ভগবান বুদ্ধ বললেন যে শোনো, দুঃখ কেমন জানো? একটা তীর বিদ্ধ হলে যেমন কষ্ট হয় মানুষের ফার্স্ট, তারপরে ভাবো আরেকটা তীর যদি এসে লাগে, দ্বিতীয় তীর, সেকেন্ড অ্যারো, কেমন কষ্ট তার জ্বালা হবে। হ্যাঁ তাই তো। এবার প্রথম তীরটা হলো যে জগৎ, আমাদের জীবনে যা সব ঘটে, এটা হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট অ্যারো। বার্ধক্য আসবে, কোভিড আসবে, আমাদের প্রিয়জন তারা চলে যাবেন, তাদের মৃত্যু হবে, এইসব, এগুলো হচ্ছে ফার্স্ট অ্যারো। এবং সেকেন্ড অ্যারো, যে দ্বিতীয় তীরটা লাগলো, সেটা হচ্ছে আমাদের রিয়াকশন টু দ্যাট ফার্স্ট অ্যারো। আমরা এটাকে কিভাবে নেব, আমাদের কি অনুভব হবে, আমাদের কি প্রতিক্রিয়া হবে, দিস ইজ দ্য সেকেন্ড অ্যারো। আচ্ছা তাই। এবার অধ্যাত্ম কি করে? এই যে সেকেন্ড অ্যারো থেকে যে দুঃখ কষ্টটা যেটা হয়, এটা ফার্স্ট অ্যারোর থেকে অনেক বেশি। জগৎ যা আমাদের দিকে ছুটছে তাতে কষ্ট হয় ঠিকই, কিন্তু রিয়েল পেইন, রিয়েল সাফারিং, রিয়েল অ্যাগনি ইজ আওয়ার রিয়াকশন টু ইট। তাই কি? সত্যি কি তাই? যে কোনো ডাক্তার জানেন, অনেকেই জানে, ডাক্তাররা বিশেষ করে, তারা তো অনেক পেশেন্ট দেখেন, তারা সবাই জানেন একটা মারাত্মক রোগ ডায়াগনোসিস হয়েছে, হয়তো টার্মিনাল, মারা যাবে সে লোকটা, কি শান্ত ধীর স্থিরভাবে মেনে নিল, আচ্ছা ঠিক আছে। একটা ছোট জিনিস হয়েছে, হ্যাঁ, এমন কিছু নয়, এমন রিয়াকশন হয়েছে যেন সবাইকে ব্যস্ত করে ছাড়ছে। কার কষ্ট বেশি? যে মারা যাবে, সিরিয়াস রোগ হয়েছে, হ্যাঁ, সে কিন্তু ধীর স্থিরভাবে সেটাকে সামলে নিচ্ছে। আর যার একটু কিছু হয়েছে, এমন কিছু নয়, সে তুলকালাম কাণ্ড করছে। কার কষ্ট বেশি হচ্ছে? এই দ্বিতীয়, এর কষ্ট বেশি হচ্ছে। অ্যান্ড বিকজ অফ রোগের জন্য নয়, নিজের রিয়াকশনের জন্য। কষ্টটা আমাদের মনের মধ্যে হয়, কষ্টটা সত্যি বাইরে হয় না, কষ্টটা দেহতেও হয় না, রিয়াকশনটা মনের মধ্যে হয়। অনুভব করি দুঃখ আছে আমাদের মনের মধ্যে, সেই মনের মধ্যে যে দুঃখ, দ্য রিয়াকশন caused by the second arrow, ভগবান বুদ্ধ বলছেন আমি তোমাদের যা শিখিয়েছি সেটা ওই দ্বিতীয় যে তীরটা লেগেছিল তার যে কষ্টটা, সেটা মিটিয়ে দেবে, সেটার থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। প্রথমটা থাকবে কিন্তু। এবার দেখুন, ঠাকুরের কেসে অ্যাপ্লাই করুন। ঠাকুরের কি ক্যান্সার ঠিক হয়ে গেল? তিনি তো নিশ্চয়ই ব্রহ্মজ্ঞ, তিনি না হলে আর কে হবে? কিন্তু তার স্পিরিচুয়ালিটি, এত স্পিরিচুয়ালিটি, ওশান, ভাব সমুদ্র তিনি, তার জন্য কি ক্যান্সার ঠিক হয়ে গেল? না। তার জন্য কি ক্যান্সারের যে বলছেন কষ্ট হচ্ছে, এটা কি মিথ্যে কথা বলছেন? না। বলছেন আমি খেতে পারি না, ওটা কি মিথ্যে কথা বলছেন? না, সব ঠিক। যেমন একটি ক্যান্সার পেশেন্টের হবে, তারও হচ্ছে। কিন্তু তফাৎটা কোথায়? তার কি তিনি পেয়েছেন যার জন্য তিনি বলতে পারছেন আনন্দে আছে? যেমন বলছে না উনি, আমি দেখছি তো আপনি আনন্দে আছেন, সে বলছে শালা ধরে নিয়েছে, তার মানে ঠিক আমি আনন্দে আছি। আসল ব্যাপার হচ্ছে আমি আনন্দে আছি। হ্যাঁ, আমাদের সাধারণ মানুষকে যদি জিজ্ঞেস করা হয় শরীর খারাপ হয়েছে, তোমার কি কষ্ট হচ্ছে? হ্যাঁ হচ্ছে। সত্যিই কষ্ট হচ্ছে? বলছি তো রে বাবা কষ্ট হচ্ছে। কিন্তু এরকম ব্রহ্মজ্ঞানীদের জিজ্ঞেস করা হয় আপনার কি কষ্ট হচ্ছে? বলবে হ্যাঁ হচ্ছে। সত্যি কষ্ট হচ্ছে? বলবে না। না, সত্যি বলতে গেলে ঠিক আছে। এই যে সত্যি বলতে গেলে গভীরে আমি ঠিকই আছি, কিছুই আমার হয়নি, এটা সত্যি 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 বলতে পারছি উইথ কনফিডেন্স, আনন্দে আছি,
মহাপুরুষ মহারাজের এরকম অনেক ঘটনা আছে। একবার কাশিতে তার তো হাঁপানি ছিল, সারা রাত হাঁপানি হয়েছে, কিন্তু সকালবেলা প্রশান্ত। কেউ এসে জিজ্ঞেস করলো যে মহারাজ কেমন আছেন? তো মহারাজ বলছেন, কাল রাতে বাবা বিশ্বনাথ এসে দুটিকে আলাদা করে দিয়েছে। দুটিকে আলাদা করে দিয়েছে। দুটিকে আলাদা মানে তাহলে শরীর আর তার কষ্ট একদিকে, মনে প্রশান্তি, কিন্তু দুটিকে আলাদা করে দিয়েছে। আমি যে আলাদা শরীর নই, মন নই, এটা এই জ্ঞানটাও মনের মধ্যে আসা দরকার, তাহলে শান্তি এসে যায়। আরেকবার বেলুড় মঠে এখানেই, তখন অনেক বৃদ্ধর খুব শরীর খারাপ। একবার এরকম প্রায় হতো, রাত্রি ঘুম হতো না, হাঁপানি তাকে, যেমন হাঁপানির পেশেন্টের হয়, বসিয়ে রাখা হতো বালিশে ভর করে, ওই রকম হয়েছে। সকালবেলা সাধুরা প্রণাম করতে এসে জিজ্ঞেস করেছেন, মহারাজ আজকে আপনি কেমন আছেন? বলছেন, খুব ভালো বাবা, খুব ভালো আছি। তারা একটু চমকে গেছে, খুব ভালো মানে আমরা তো কত খবর পেলাম এরকম শরীর খারাপ, আমরা তো শুনলাম মহারাজ আপনার তো রাত্রিরে কষ্ট হয়েছে, ঘুম হয়নি, এরকম হাঁপানি। তখন মহারাজ যেন চমকে উঠেছেন, ও তুমি শরীরের বিষয়ে জিজ্ঞেস করছো, একেবারেই ভালো না, একেবারে ভালো না। যেন দুটো আলাদা, একদম যেন দুটো আলাদা। এই মহারাজ বললেন, শিক্ষানন্দজির কথা, ঘটনাটি বললেন, শরীর আর আমি ভালো আছি। শরীরের ওনার বোধহয় লিভার ক্যান্সার হয়েছিল, খুব কষ্ট, শরীর চলে গেল, কিন্তু আমি ভালো আছি। এইটা কি করে হয়? স্বরূপের অনুসন্ধান, এটা হচ্ছে ফল। সেটার বিষয়ে আমরা একটু দেখব আজকে। এখন বিজ্ঞানের দিক থেকে এটা ইন্টারেস্ট এসছে। এটাতে কেন এসেছে? কনসিয়াসনেস স্টাডিজ বলে একটি সাবজেক্ট, মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট। তাতে ডাক্তাররাও আছেন, ব্রেন সায়েন্টিস্ট আছেন, নিউরো সায়েন্টিস্টরা আছেন, তাতে সাইকোলজিস্টরা আছেন, কম্পিউটার সায়েন্টিস্ট আছেন, দার্শনিক আছেন, লিঙ্গুইস্ট আছেন, মানে সারা অনেকগুলো ডিসিপ্লিনের লোক তার মধ্যে ইনভলভড। তো এটাতে ইন্টারেস্ট কেন হয়েছে? তার কারণ হচ্ছে এখন নতুন নতুন টেকনোলজি বেরিয়েছে। কয়েকটা কারণ আছে। একটা কারণ হচ্ছে নতুন নতুন টেকনোলজি বেরিয়েছে, বিশেষ করে বলে ফাংশনাল এমআরআই, এফএমআরআই স্ক্যান। তো আমাদের ব্রেনের মধ্যে কি কি হচ্ছে সেটা স্ক্যান করে দেখাতে পারে তাদের ইনস্ট্রুমেন্টে। তো আমাদের যে বিভিন্ন রকম অনুভব হচ্ছে, এই আমরা দেখছি, শুনছি, হাসছি, কষ্ট পাচ্ছি, আনন্দ হচ্ছে, ব্রেনের মধ্যে দে আর পার্টস অফ দ্য ব্রেন উইচ লাইট আপ, নিউরনসের মধ্যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে, সেগুলোকে কোয়াইট অ্যাকিউরেটলি ইউ ক্যান ট্র্যাক দোজ। এবার তাতে কি হলো? তাতে এই যে আমরা জানতে চাইছি যে আমাদের এই যে অনুভব হচ্ছে, চেতন অনুভব হচ্ছে, আমরা চেতন সবাই, আমাদের সবাইকার বোধ আছে, এই উই আর কনসিয়াস আমরা সবাই। তো এটা কি করে হচ্ছে? ব্রেন তো একটা জিনিস, এই টেবিলটা যেমন একটা পদার্থ, একটি জড় পদার্থ, শরীরটাও এইরকমই, হাড়, মাংস, রক্ত, মাংস। ঠাকুর বলছেন এটাকে বিচার করে দেখলে এর মধ্যে কোনটা আমি, হাড়, মাংস, রক্ত, কোনটা আমি? ঠিক তেমনই ব্রেন, এটা তো একটা লিভিং ম্যাটার। তো এর থেকে চেতন অনুভব কি করে হচ্ছে? বাকি সব তো আমরা বুঝতে পারি যে এটা কেমন। যেমন একটা গাড়ি তৈরি হচ্ছে, অ্যাসেম্বলি লাইন। তো একদিকে দেখলাম আমরা র মেটেরিয়ালস কি পার্টস এলো, আর প্রত্যেকটা স্টেজে গাড়িটা কি করে তৈরি হচ্ছে আমরা দেখতে পারি। শেষ পর্যন্ত অ্যাসেম্বলি লাইন, ফ্যাক্টরি থেকে গাড়িটা বেরিয়ে গেল। অ্যাট এভরি স্টেপ ইট ইজ অবজারভেবল কি হচ্ছে। কিন্তু যদি বলি আমরা ব্রেন থেকে কনসিয়াসনেস হচ্ছে, তাহলে সেখানে একটা সমস্যা হয়ে যায়। আমরা অবজার্ভ করছি, এখন নতুন নতুন টেকনোলজি, স্ক্যানিং টেকনোলজি দিয়ে ব্রেনের মধ্যে কি হচ্ছে অবজার্ভ করা যায়। শেষে কি অবজার্ভ করছি? ফাইন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ইন দ্য ব্রেন। তারপরে কি, যে ব্যক্তি সাবজেক্ট বলছে আমার এরকম ব্যথা হচ্ছে, হাসি পাচ্ছে, এটা মনে করছি, এই কথাটা বলছি, অনেক রকম যে কনসিয়াস এক্সপিরিয়েন্স, চেতন অনুভূতি আমাদের হচ্ছে। তো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, তার সঙ্গে ব্যথা, আলো দেখছি, কথা বলছি, স্মৃতি আসছে, এই যত রকম আমাদের জীবনের অনুভূতি, একটু বার্স্ট অফ ইলেকট্রিসিটি, তার সঙ্গে কি কানেকশন? এটা যেন ওই অ্যাসেম্বলি লাইন যেখানে গাড়ি তৈরি হচ্ছে, সেখানে যদি একটা জায়গার একটা ব্লক করে দেয়, যে আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না, এদিকে দেখলাম যে অনেক রকম পার্টস এলো, গাড়ির পার্টস, চাকা এলো, স্ক্রিন এলো, ইঞ্জিন এলো, উল্টো দিক দিয়ে গাড়িটা বেরিয়ে চলে গেল, আরে মাঝখানে কি হলো দেখতে পাচ্ছি না। তো এই যে ব্রেনের মধ্যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে, তারপরেই আমরা দেখছি আমরা চেতন।
এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ইন দ্য ব্রেন থেকে কি করে আমাদের এই আমরা একটা চাটনি খেয়ে তার স্বাদ পাচ্ছি, কেউ চিমটি কেটে দিল তার ব্যথা পাচ্ছি, আমরা পুরো প্রাচীন স্মৃতি আমাদের জেগে উঠছে, আমরা অনুভব করতে পারছি, আমরা কল্পনা করতে পারছি, আমরা সায়েন্স, টেকনোলজি, আর্ট এসব করতে পারছি, আমাদের রিলিজিয়ান, ধ্যান ধারণা, দর্শন এসব করতে পারছি। আওয়ার এন্টায়ার লাইফ চেতন ছাড়া, বোধ ছাড়া আমাদের তো জীবনই নেই। আমাদের জীবনটাই তো বোধ, আর কি? আওয়ার হোল লাইফ, থিঙ্ক অ্যাবাউট ইট। এটা কিছুতেই ব্যাখ্যা করা যাচ্ছে না। আর এটা তো একটা ছোট সমস্যা নয়। ওখানে অমুক জায়গায় ব্রহ্মাণ্ডে কোথাও ব্ল্যাক হোল আছে কিনা, এটা ইন্টারেস্টিং প্রবলেম, দ্যাটস ওয়ান প্রবলেম। বাট দিস ইজ নট জাস্ট ওয়ান প্রবলেম, দিস ইজ আওয়ার এন্টায়ার লাইফ। মানুষের সবটাই, জীবনটাই তো চৈতন্য দিয়ে জোড়া, বোধ দিয়ে জোড়া। এই যদি চৈতন্য কিংবা বোধ আমরা বাদ দিয়ে দিই আমাদের জীবন থেকে, কিচ্ছু থাকবে না। আমরা যেটাকে জীবন বলি সেটাই থাকবে না। একজন দার্শনিক বললেন, আওয়ার লাইফ ইজ লাইক অ্যান ইন্টারনাল মুভি, যেন মনের মধ্যে একটা সিনেমা চলছে। এটাই হচ্ছে চৈতন্য। এটাকেই ব্যাখ্যা করতে পারছি না আমরা। দিস ইজ ভেরি স্ট্রেঞ্জ। আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের অনেক কিছু ব্যাখ্যা করে দিয়েছি, কিন্তু এই যে আমি কি, এটা কিছুতেই ব্যাখ্যা করা যাচ্ছে না। কেন ব্যাখ্যা করা যাচ্ছে না, কেন এতদিন এটা নিয়ে মাথা ঘামায়নি? লোকেরা ধরেই নিয়েছে দের ইজ সামথিং কল্ড আ মেটেরিয়ালিস্ট প্যারাডাইম, যে সব কিছুই জড়। হ্যাঁ, এটা হচ্ছে আজকের যেটা প্রাচীন চার্বাকরা বলতো, সব জড়। আজকের যে সায়েন্টিস্ট তারা বলবে টাইম, স্পেস, ম্যাটার, এনার্জি, এইটাই রিয়ালিটি, আর বাকি সব যা হচ্ছে প্রোডাক্ট অফ দ্যাট, প্রোডাক্ট অফ দ্যাট। তার মানে আমাদের যেটা কনসিয়াসনেস, চৈতন্য, এটাও কিন্তু ওই প্রোডাক্ট অফ ব্রেন, আর কিছু নয়। এটা বলতে চাইছে ওরা। এখন সমস্যাটা হয়েছে ব্রেন থেকে কনসিয়াসনেস কি করে হয়, এটা ব্যাখ্যা করা যাচ্ছে না, কিছুতেই ব্যাখ্যা করা যাচ্ছে না। এখানে এটা, হোয়াট ইজ এট স্টেক হিয়ার, ওয়াই ইজ দিস কোয়েশ্চেন সো ইম্পর্টেন্ট? একজন রিসেন্টলি আমি ইন্টারনেটে দেখলাম, বড় দার্শনিক আছেন, দার্শনিক না, সায়েন্টিস্ট, শন ক্যারল, ক্যালটেক, ক্যালিফোর্নিয়াতে খুব বিখ্যাত ইউনিভার্সিটি, ক্যালটেক ইউনিভার্সিটির প্রফেসর। উনি নাস্তিক, ভালো ভালো বই লিখেছেন ফিজিক্স বোঝাবার জন্য। তো আর তার সঙ্গে আমার একটা মজার দুবার দেখা হয়েছিল। একবার আমরা যে হলিউডের আশ্রমে আমরা তখন আছি, তো উনি একটা ইমেল করলেন যে ওনার বই বিগ পিকচার, বইটার নাম বিগ পিকচার, ওই বইটি লঞ্চ করা হবে। আর ঠিক আমাদের আশ্রমের পাশে একজনকার বাড়িতে, সেখানে একটা লঞ্চ পার্টি করা হবে। তো কি চাই, আপনাদের আশ্রমে যে কার পার্কিং আছে, এখানে গাড়ি রাখার জায়গা আছে, একটু আমাদের দিন, সেই দিনটাতে তো আমরা গাড়ি রাখবো। বাহ, সাহস তো কম নয়। নাস্তিকতার উপর একটা বই লিখছে, আর সেটাকে লঞ্চ করবে, আশ্রমের সাহায্যটা একটু চাই। আমরা বললাম বেশ, তাহলে আমরাও যাব পার্টিতে, আমি আর স্বামী মহাযোগানন্দ, আমরা দুজন যাই। সবাই নাস্তিকরা থাকবে, তাদের মাঝখানে দুজন সাধু গিয়ে হাজির। তো উনি খুব ভালো ব্যবহার করলেন আমাদের সঙ্গে, ভেরি ফ্রেন্ডলি পার্সন। আমাকে একটা বইয়ের কপি দিলেন, তাতে লেখা আছে এনজয় দ্য ইউনিভার্স স্বামী। এবার কিন্তু আমি রিসেন্টলি দেখলাম একটা প্রোগ্রামে, তিনি অ্যালান ওয়ালেস বলে আছেন, বুদ্ধিস্ট প্রফেসর, ইউনিভার্সিটি অফ সান্টা বারবারাতে, তার সঙ্গে একটা ডিবেট। তো সেই শন ক্যারল বলছেন যে দেখুন, ইট ইজ ট্রু যে সায়েন্স, অনেক জিনিস আছে আমরা ব্যাখ্যা করতে পারি না, যে যেমন পলিটিক্স কি, আর্ট কি, এগুলো ব্যাখ্যা করতে পারি না, কিন্তু এইটুকু আমরা জানি, আমাদের ফিজিক্সে আমাদের মোর অর লেস আওয়ার সিস্টেম ইজ কমপ্লিট। ওখানেও প্যাচেস অফ ইনকমপ্লিটনেস আছে, বাট মোর অর লেস আওয়ার সিস্টেম ইজ কমপ্লিট। আর ফিজিক্সে যা সব পরবর্তীকালে ডিসকভারি হবে, যা বাকি আছে, ইট উইল নট চেঞ্জ দ্য বিগ পিকচার। মোর অর লেস উই আন্ডারস্ট্যান্ড হোয়াট দিস ইউনিভার্স ইজ। ঠিক আছে, তাহলে কি হলো? আমরা জানি এই যে জড়, যে পার্টিকলস অ্যান্ড এনার্জি, এটা দিয়েই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি, টাইম অ্যান্ড স্পেস। তাহলে কি হলো? তার থেকে এটা পরিষ্কার আমরা জানি যে, ফর এক্সাম্পল, নাম্বার ওয়ান, মৃত্যুর পরে কিছু থাকতে পারে না। এই দেখুন জড়বাদীর যে কনক্লুশন, যদি আমরা এটাকে মেনে নিই, তাহলে হবে মৃত্যুর পরে কিছু থাকে না। তার মানে এই শরীরটাই আমি, শরীর ছাড়া কিছু নয়, শরীর অতিরিক্ত কিছু নয়। যেই শরীরটা মরে যাবে, ব্রেনটা মরে যাবে, আমি বলার কিছু জিনিস থাকবে না। হি সেজ উই নো দিস। আর এটা আমরা সায়েন্সে আর যা ডিসকভারি করব, এটার থেকে কিন্তু আর এগোবে না, এটা প্রমাণিত।
এটা বিরাট বড় দাবি। এটা যদি সত্যি হয় তাহলে সব আমাদের যে দর্শন, ধর্ম, স্পিরিচুয়ালিটি সব কিছুই কিন্তু একটা ইলিউশন, এগুলো কিন্তু সত্যি নয়। এখানেই সব শেষ, মরে যাবে, ব্যাস, শেষ হয়ে গেল সব কিছু। তো কী প্রশ্ন হতে পারে সেখানে? ওনার কথা শুনে আমার মনে হলো, আমি হলে ওনাকে জিজ্ঞেস করতাম যে আপনার ভাষাটা শুনুন, ক্যারল সাহেব আপনার ভাষাটা শুনুন। উই নো, আই নো, এই যে আই নো, আমি জানি, এটা কি? আমি জানছি, আপনার অনুভব হচ্ছে? উনি বলছেন হ্যাঁ নিশ্চয়ই অনুভব হচ্ছে। এই অনুভবটাই বা কি? উনি বলবেন তখন এটা তো ব্রেন। তা অনুভবটা ব্রেন কি করে এটা দেখিয়ে দিন একটু। সে দেখানো যাবে না, সেটা জানি না আমরা। সেখানে ওরা বলছে প্রমিসারি মেটেরিয়ালিজম, আমাদের একটু সময় দিন, আমরা দেখিয়ে দেবো। হ্যাঁ, 25 বছর 50 বছর সময় দিন, আমরা প্রমাণ করে দেবো কনসিয়াসনেস ইজ দ্য ব্রেন। দিস ইজ দ্য পজিশন না, ইটস প্রমিসারি মেটেরিয়ালিজম। 1998 একটা বড় ডিবেট, একটা বড় চ্যালেঞ্জ হয়েছিল বিটুইন probably one of the leading neuroscientists in the world, Christoph Koch, আর একজন দার্শনিক ডেভিড চার্মাস। এই দুজনকার মধ্যে একটা চ্যালেঞ্জ হয়েছিল 1998 নাগাদ, 99 নাগাদ। কি চ্যালেঞ্জ? 25 বছরের মধ্যে আমরা প্রমাণ করে দেবো, ক্রিস্টফ কক বলছেন, সায়েন্টিস্টরা আমরা প্রমাণ করে দেবো যে কনসিয়াসনেস ইজ নাথিং বাট ব্রেন। উই উইল রিডিউস কনসিয়াসনেস টু দ্য ব্রেন। ব্রেন দিয়েই কনসিয়াসনেসের ব্যাখ্যা করে দেবো আমরা। আর ডেভিড চার্মাস বললেন কখনো সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। হ্যাঁ, আপনি যে একটা অবজেক্টিভ জিনিস দিয়ে সাবজেক্টিভলি ব্যাখ্যা করার চেষ্টা করছেন, এটা ইন প্রিন্সিপল সম্ভব নয়। আই ডোন্ট কেয়ার তোমার সায়েন্স যতই এগিয়ে যাক, ইট উইল এক্সপ্লেইন অবজেক্টিভ থিং ইন টার্মস অফ অ্যানাদার অবজেক্টিভ থিং। হ্যাঁ, তা সম্ভব নয়। সায়েন্টিস্ট বললেন 25 বছরের মধ্যে কিন্তু আমরা ব্যাখ্যা করে দেবো। এই কয়েক মাস আগে কেউ সব ভুলে গেছিল, কেউ মনে করালো ওদের 25 বছর হয়ে গেছে। কে কে জিতলো? তো নিউ ইয়র্ক ইউনিভার্সিটি একটা মিটিং হলো, আমি থাকতে পারিনি, কিন্তু আমার শোনার খুব ইচ্ছে ছিল। ক্রিস্টফ কোক আর ডেভিড চার্মাস আর অন্য অন্য সায়েন্টিস্ট, দার্শনিকরা, তারা মিটিং করে ইউনানিমাস ডিসিশন, আমরা ব্যাখ্যা করতে পারিনি। 25 বছর হয়ে গেছে, নিউরোসায়েন্স তখন যা এগোচ্ছিল তার থেকে আরও অনেক এগিয়ে গেছে, কিন্তু কনসিয়াসনেস, হোয়াট ইজ কনসিয়াসনেস, সেটা ব্যাখ্যা করার দিকে কোনো প্রোগ্রেসই নেই। দের ইজ নো প্রোগ্রেস। এড উইটেন বলে একজন ফিজিসিস্ট আছেন, ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ নিউ ইয়র্কের পাশে আছে, প্রিন্সটন ইউনিভার্সিটি। সেখানে একসময় আইনস্টাইন কাজ করতেন, গোডেল কাজ করতেন, ভান নয়ম্যান, আরও অন্যরকম নাম করা যারা নোবেল প্রাইজ উইনার সায়েন্টিস্টরা কাজ করতেন, এখনও যে টপ সায়েন্টিস্টরা ওখানে কাজ করে। ওটা একটা বিখ্যাত ইনস্টিটিউট, আমি দেখতে গেছি, পাশেই আইনস্টাইনের বাড়ি আছে। আর তাদের কীরকম, সেখানে তুমি যাবে, তুমি থাকবে, শুধু মাইনে পাবে, আর কি দায়িত্ব? কোনো দায়িত্ব নেই, পড়াতে হবে না, কিছু পেপার লিখতে হবে না, তুমি শুধু থাকো। অবশ্য এমন লোককে নেয় যে যারা ফাঁকি দেবে না, আইনস্টাইন তো আর ফাঁকি দেবে না, এমন লোককে নেওয়া হয়। সে ইনস্টিটিউটটা খুব বেশ মজার জায়গা। সেখানে যে আরম্ভ যখন হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, দুজন জুইশ কাপল তারা টাকা দিয়েছিলেন। তারা বললেন, তখন প্রিন্সটন ইউনিভার্সিটি খুব ছোট, কেউ জানতো না পৃথিবীতে, তখন তো ইউরোপেই সব বড় বড় কাজ হতো। তো তখন তারা বললেন যে আমরা টাকাটা দিচ্ছি, একটা সবচেয়ে ভালো ভালো সায়েন্টিস্টদের নিয়ে আসুন। তো যিনি ডাইরেক্টর তিনি বললেন, এরা তো বিজনেসম্যান, এরা তো বোঝে না সায়েন্সের ব্যাপার, ভালো সায়েন্টিস্ট মানে বলছে পৃথিবীর সবচেয়ে ভালো সায়েন্টিস্টকে নিয়ে আসুন এখানে। বলে পৃথিবীর ভালো সায়েন্টিস্ট হচ্ছেন আইনস্টাইন। বলে বলুন না ওকে দেখে আসবেন কিনা। তো ওরা বলে আর মহা মুশকিল, উনি কেন এখানে আসতে যাবেন। তো প্রপোজাল দেওয়া হলো। সেই সময় হিটলারের অত্যাচারের জন্য আইনস্টাইন পালাবার চেষ্টা করছিলেন, যেই চিঠিটা এলো বলে হ্যাঁ আসবো। তো তখন তিনি লিখে পাঠালেন, কিন্তু আমি পুরো আমার পরিবার সহ আসবো এখানে, আমি জার্মানি থেকে পালাতে চাই, এতটা মাইনে দিতে হবে। তো ডাইরেক্টর এক্সাইটেড হয়ে ছুটে গেছেন সে জুইশ কাপলের কাছে, বলছেন যে আপনারা, উনি আসবেন কিন্তু এইরকম মাইনে চাই। তখন বলে নাকি সেই ভদ্রলোক যিনি ডোনার, তিনি এইটাকে নিয়ে যে মাইনে লিখেছিলেন আইনস্টাইন ইনটু 3 করে দিলেন, 3 ছুঁড়ে দিলেন, বলে তোকে নিয়ে এসো, 3 গুণ ধার করে দিয়ে। তার পরবর্তীকালে আইনস্টাইন এলেন, পৃথিবীর বেস্ট ম্যাথমেটিশিয়ানকে জিজ্ঞেস করলো, গোডেলকে নিয়ে এসে উনি এলেন, এরপর এরা সবাই আসতে আরম্ভ করেছে। আর পাশে ইউনিভার্সিটির যারা
যারা প্রফেসর, যাদের পড়াতে হয়, পেপার লিখতে হয় আশেপাশে, তারা হিংসাতে নাম দিয়েছিল ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ, তার নাম দিয়েছিল তারা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্যালারি। সেখানে এখন যিনি সবচেয়ে বিখ্যাত ফিজিসিস্ট এড উইটেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল এই কনসিয়াসনেস বিষয়। তিনি একটা সুন্দর মন্তব্য করেছিলেন। উনি বলেছিলেন, as neuroscience advances, brain science advances, we will learn more and more about the brain, but consciousness will remain a mystery. এটা আশ্চর্য ব্যাপার উনি বলছেন। আচ্ছা, এই হলো, দিস ইজ দ্য পজিশন ফ্রম সায়েন্স। এইটাকে নাম দেওয়া হয়েছে হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস। এই ডেভিড চার্মাস যার কথা বললাম, তিনি নাম দিয়েছেন, তিনি দার্শনিক, নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে আছেন। তার এই সমস্যাটার নাম দিয়েছেন দ্য হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস। যে আমি ব্রেন দিয়ে কনসিয়াসনেসের ব্যাখ্যা করতে পারছি না। একজন দার্শনিক তিনি বলছেন, হার্ড প্রবলেম কিছুই নয়, প্রথমে তো তোমরা জড়বাদী, তোমরা ধরে নিয়েছো যে ব্রেন থেকে কনসিয়াসনেস হচ্ছে, এবার ব্যাখ্যা করতে পারছি না, অতএব হার্ড প্রবলেম। কিন্তু হার্ড প্রবলেম নয়, আমরা তো কনসিয়াস, উই আর অলরেডি কনসিয়াস, আর দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাপিয়ারিং টু আস। এই ওয়ার্ল্ডটা কি, এটাই সমস্যা, এটা যেন উল্টো দিক থেকে দেখা। আচ্ছা, এটা রইল হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস, ব্রেন ইত্যাদি ইত্যাদি, এগুলো বাদ দিয়ে এটা দেখলাম আমরা। সায়েন্স কেন ইন্টারেস্টেড, ওয়াই ইজ সায়েন্স ইন্টারেস্টেড ইন দিস? যেহেতু ব্রেন সায়েন্স অনেক এগিয়ে গেছে, এতদিন ধরা ছিল, মেনেই নেওয়া হয়েছিল ব্রেন থেকে কনসিয়াসনেস হয়, এতটা ব্রেন সায়েন্স এগোচ্ছে, অথচ আমরা বুঝতে পারছি না কি করে কনসিয়াসনেস হয়। সো দিস ইজ ওয়ান ইন্টারেস্টিং এরিয়া, ওদের খুব গবেষণা এই নিয়ে খুব ইন্টারেস্ট। আরেকটা এরিয়া যার জন্য এখন অনেকেই জানে এটা, যার জন্য কনসিয়াসনেস স্টাডিজ আবার ইম্পর্টেন্ট হয়েছে বিশেষ করে, ওটা হচ্ছে আমাদের এই কম্পিউটার, ইন্টারনেট, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন ওই চ্যাট জিপিটি এসব এসে গেছে, অনেকে হয়তো জানেন। হ্যাঁ, তো এমন জিনিস আবিষ্কার হয়েছে যেটা মানুষ, আমরা যা করতে পারি, এতদিন ভাবছিলাম মানুষের যেগুলো স্পেশালিটি, সেটা ওই কম্পিউটার করে দিচ্ছে এখন। হ্যাঁ, যেমন চ্যাট জিপিটিকে আমি বললাম যে একটা বিবেকানন্দের উপরে কবিতা লিখে দাও তো, সুন্দর কবিতা লিখে দিল, এই কয়েক সেকেন্ডের মধ্যে একটা কবিতা দিয়ে দিল। তারপর আমি বললাম আরেকটা কবিতা লেখো স্বামীজির উপরে, আরেকটা কবিতা লিখে দিল। স্বামীজি কে কোত্থেকে মেটেরিয়াল নিতে হবে কিচ্ছু বলতে হচ্ছে না, শুধু বলে দাও একটা কবিতা চাই আমার স্বামীজির, দিয়ে দিল কবিতা লিখে। আর যেটা ও করতে পারবে চ্যাট জিপিটি, যেটা কোনো মানুষ করতে পারবে না পৃথিবীতে, সেটা হচ্ছে যে আপনি সারাদিন বলে যান চ্যাট জিপিটিকে বিবেকানন্দের উপরে কবিতার পর কবিতা লিখে যাও, কবিতার পর কবিতা লিখে যাবে। আর মন্দ কবিতা নয়, খুব ভালো যে নয়, কিন্তু মন্দ নয়। কোন কবি আছে পৃথিবীতে যে সারাদিন ধরে কবিতা লিখতে পারে? অসম্ভব ব্যাপার। সারাদিন ধরে কোন আর্টিস্ট আছে ছবি আঁকতে পারে? সারাদিন ধরে একটার পর একটা শর্ট স্টোরি লিখতে পারে? কে আছে? কোন লেখক আছে? কেউ পারবে না, চ্যাট জিপিটি করে যাচ্ছে। একটা ম্যাগাজিন আমি খবর পেলাম, নিউজ আর্টিকেল বেরিয়েছিল, লিটারেচারের ম্যাগাজিন বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল কেন? সাধারণত বন্ধ কেন হয়ে যায়? যে কোনো সাবমিশন নেই, কোনো মেটেরিয়াল নেই। এত মেটেরিয়াল আসতে আরম্ভ করলো, এত গল্প ছাপাবার জন্য আসতে আরম্ভ করলো। আর মন্দ নয়, গল্পগুলো ভালো। মুশকিল কি, একটা মানুষ লেখেনি সেগুলো, সব কম্পিউটার লিখেছে, চ্যাট জিপিটি লিখেছে। এখন সেগুলো কি ছাপবেন না ছাপবেন না? অথচ ভালো, সেগুলো মন্দ নয়, মানুষ পড়লে ভালো লাগবে। যদি বলা না হয় যে মানুষ লেখেনি, মানে আমরা পড়লে মনে হবে ভালোই লিখেছে, তো বেশ লিখেছে। আমাকে দেখালো, আচ্ছা নিউ ইয়র্কে আছে মডার্ন আর্ট অ্যান্ড মিউজিয়াম, মিউজিয়াম অফ মডার্ন আর্ট, মোমা বলে, মেট্রোপলিটন মিউজিয়াম অফ মডার্ন আর্ট ম্যানহাটনে। সেখানে দেখতে গেলাম, সেখানে পৃথিবীর যে মডার্ন আর্ট, 20th সেঞ্চুরি অনওয়ার্ডস যে আর্ট, মডার্ন আর্টের সারা পৃথিবীর থেকে সেরা পেন্টিংগুলোর কালেকশন, বিখ্যাত মিউজিয়াম। আচ্ছা, এবার করেছে কি তারা, ঢুকলেই আপনি দেখবেন যত পেন্টিং আছে সবগুলোকে দে হ্যাভ ফেড ইট ইনটু এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর তাকে বলেছে তুমি এবার মডার্ন আর্ট করো বাবা। সে একটা বিরাট স্ক্রিন দিয়ে দেওয়া হয়েছে, আর সারাক্ষণ 24 আওয়ার্স এ ডে সে নতুন নতুন মডার্ন আর্ট সৃষ্টি করে যাচ্ছে। আর কি আর্ট আমি বুঝি না অত মডার্ন আর্ট, কিন্তু গিয়ে দাঁড়িয়ে দেখলে বেশ ভালোই লাগে। অনেক যারা ভিজিটার সব হাঁ করে, আমিও 2 মিনিট হাঁ করে তাকিয়ে রইলাম, করে যাচ্ছে সে। তো সেটা আর্ট কি আর্ট নয়, হু নোজ। নাও আমি এগুলো কেন বলছি, দেখুন এখানে একটা জিনিস, দিস এআই, সে গল্প লিখতে পারছে, কবিতা লিখতে পারছে, আর্ট করতে পারছে, আর এবং এইসব সৃষ্টিমূলক কাজ ছাড়াও মানুষের অনেক কোম্পানিতে এখন সে এআই কাজ করছে। এখন আমি দেখলাম
এয়ারলাইন টিকিট বুকিংয়ে যে আসে কোয়েশ্চেন আনসার যে বট থাকে, সেটাও আজকাল সব কিছু এআই পাওয়ার্ড। হ্যাঁ, একটা জিনিস সে পারে না, একটা জিনিস পারে না, তার মধ্যে কোনো চেতন নেই, কোনো বোধ নেই, কোনো চৈতন্য নেই। এখন প্রশ্নটা হলো এই, আপনি কম্পিউটার দিয়ে ইউ আর এবল টু সিমুলেট অল দি ক্যাপাসিটিস অফ দ্য হিউম্যান মাইন্ড, সৃজনশীল, ক্রিয়েটিভিটি। আমরা ভাবতাম এটা হচ্ছে দ্য ইউনিক ক্যাপাসিটি অফ হিউম্যান মাইন্ড, হয়তো বা কোনো ইভেন হায়ার অ্যানিমালস ডোন্ট হ্যাভ ইট, অনলি হিউম্যান বিংস হ্যাভ ইট। তার মধ্যে সবচেয়ে রিফাইন যে হিউম্যান বিং, তারাই কবি হবে, তারাই লেখক হবে, তারাই আর্টিস্ট হবে। ও কবি, আর্টিস্ট, লেখক সব একসঙ্গে খিচুড়ি করে সেই চ্যাটজিপিটি করে দিচ্ছে। তাহলে যেটা আমরা ইউনিকলি হিউম্যান ভাবতাম, সেগুলো তো কম্পিউটার করছে এখন, আর ভালোই করছে, কিন্তু কনসিয়াস নয়। দের ইজ নো কনসিয়াসনেস দেয়ার, কোনো বোধ নেই, চৈতন্য নেই, চেতন নেই তার মধ্যে। তাহলে আপনি জানলেন কি করে মহারাজ? আমাকে জিজ্ঞেস করতে হবে না, যারা এই সিলিকন ভ্যালিতে এগুলোকে সৃষ্টি করছে তাদের জিজ্ঞেস করুন যে মশাই আপনার এআই এগুলো এটা কি কনসিয়াস, ইজ ইট অ্যাওয়্যার, এর কি বোধ আছে, চেতন আছে? আমরা চেতন, তার মধ্যে কিছু চৈতন্য আছে? ওরা বলবে না, বলবে না মশাই কি বলছেন, আমাদের কোনো ধারণাই নেই যে চৈতন্যটা ব্যাপারটা কি, হাউ টু মডেল দ্যাট, হাউ টু রিপ্রোডিউস দ্যাট আর্টিফিশিয়ালি, আর্টিফিশিয়াল কনসিয়াসনেসটা কি হতে পারে, ন্যাচারাল কনসিয়াসনেসটা কি, এটাই আমাদের ধারণা নেই। আর্টিফিশিয়াল কনসিয়াসনেস কি হতে পারে, উই হ্যাভ নো আইডিয়া অ্যাট অল। নাও মাই কোয়েশ্চেন ইজ দিস, আমাদের দার্শনিক প্রশ্ন হলো এইটা, যে মনের আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমরা রেপ্লিকেট করতে পারছি বাই দিস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাট নট কনসিয়াসনেস। তার মানে কনসিয়াসনেস একটা ইউনিক জিনিস, যেটাকে কিন্তু অবজেক্টিভলি রেপ্লিকেট করা শক্ত শুধু নয়, আমরা বুঝতেই পারছি না। প্রবলেম ইটসেলফ একটা ট্র্যাকশনই পাচ্ছি না, একটা কিছু পথ পেলে তো ডেভেলপ করবে, পথই পাওয়া যাচ্ছে না টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ কনসিয়াসনেস। দিস ইজ ভেরি ইউনিক। তার মানে ফিজিক্যাল তো নয়ই কনসিয়াসনেস, নট ব্রেন। এআই করছে কি, মাইন্ডকে রেপ্লিকেট করছে, বাট ইউ ক্যানট রেপ্লিকেট কনসিয়াসনেস। যদি করতে পারছো না, তার মানে কনসিয়াসনেস ইজ অলসো নট মাইন্ড, মনের থেকেও আলাদা কনসিয়াসনেস। মনের যে ক্ষমতাগুলো, স্যান ফ্রান্সিসকোতে গেলে দেখবেন গাড়ি, ড্রাইভারলেস কার, এআই চালাচ্ছে গাড়ি, আপনার পাশে এসে গেল, কোনো ড্রাইভার নেই, কখনো কোনো প্যাসেঞ্জার নেই, গাড়ি চলছে, আপনিও চালাচ্ছেন, ও চালাচ্ছে পেছনে, আর আপনার থেকে ভালো চালাচ্ছে সে। তো এতটা করতে পারছে, but not conscious, not at all conscious. So this question has come up now, what is consciousness? Professor Evan Thompson, professor of philosophy, British Columbia, University of British Columbia, Vancouver, তিনি একটি বই লিখেছেন ওয়েকিং ড্রিমিং বিইং। সেখানে একটি মারাত্মক কথা বলেছেন, প্রথম দিকেই বলেছেন, এই কনসিয়াসনেস স্টাডিজ যেটা আমাদের এখন এত ইন্টারেস্টিং, this was not started in last 10-20 years. It is an ancient subject. It started in the Indo-Gangetic plains in the texts called the Upanishads. 5000 বছর আগে ভারতবাসী, হ্যাঁ হাততালি দিতেই পারি আমরা, ভারতবাসী এই কনসিয়াসনেস কি এই গবেষণা আরম্ভ করে দিয়েছেন। বলছেন আরম্ভ হয়েছে উপনিষদে। আরও এগিয়ে গিয়ে বলছেন, উনি আরেকজন দার্শনিককে কোট করে বলছেন এই উপনিষদ এটা মনুষ্য ইতিহাসে এত সিগনিফিক্যান্ট, the Upanishads are so significant in the history of human thought that we should do well not to date our history as BC and AD, but before Upanishad and after Upanishad. এরকম ভাবে ইতিহাস করা উচিত। আমরা ভারতীয়রা একটা ব্যাপার হচ্ছে, আমি লক্ষ্য করি ওখানে গিয়ে, আমরা হচ্ছে একটু স্বভাবগতভাবে লাজুক। আমরা এমন কিছু বলি না, বিশেষ করে স্বগত উক্তি যেগুলো আমাদের দেশের নিজের বিষয়, আমার দেশ, আমার কালচার, আমার ধর্ম বিষয়, আমরা বাড়িয়ে বলতে চাই না। এটা একটা যেন আমরা অসৌজন্য মনে করি, যে অন্যদের কি মনে হবে, উই আর বোস্টিং, অতিবাদী হয়ে যাচ্ছি। কিন্তু যেকালে সাহেব বলেছেন ঠিকই আছে, আমরা তো বলছি না। সাহেব যখন বলছেন যে উপনিষদ, বিফোর উপনিষদ অ্যান্ড আফটার উপনিষদ, এই উপনিষদে আছে, হ্যাঁ, হাজার হাজার বছর আগে ঋষি বলছেন, কেনেশিতম প্রেষিতম পততি মন, কেনেশিতম বাচমিমাম বদন্তি, চক্ষুশ্রোত্রম কৌদেব ইউনক্তি। বলছেন যে আচ্ছা, আমাদের যে অনুভবগুলো হচ্ছে, চিন্তা হচ্ছে, কথা বলছি আমরা, দেখছি, শুনছি, আই এম সিইং, হিয়ারিং, স্মেলিং, টেস্টিং, টাচিং,
এই যে সব অনুভবগুলো হচ্ছে, কৌদেবা ইয়নাক্তি, কোন কোন উজ্জ্বল, যে উইচ ব্রাইট এন্টিটি, দেবা, কে এর পেছনে আছে, কিসের জন্য এই আমাদের এত রকম অনুভূতি হচ্ছে। আর তারপরে উত্তরও দিচ্ছেন সেই হাজার হাজার বছর আগে, শ্রোত্রস্য শ্রোত্রম মনসো মনো যদ वाचोह वाचसौ प्राणस्य प्राणः चक्षुषश्चक्षुरतिमुच्य धीरा प्रेत्यास्माद् लोकाद् अमृता भवन्ति। এক কথায় ওই একটা লাইনের মধ্যে কি আছে, পুরো কনসিয়াসনেস স্টাডিজ ওর ধারে কাছে আসতে পারছে না এখন অবধি, হাজার হাজার বছর আগে যে বলে গেছে। কি বলছেন? প্রশ্ন তো এই, শিষ্য জিজ্ঞেস করছেন, আচ্ছা আমরা এই যে আমি শুনছি, দেখছি, স্পর্শ করছি, ভাবছি, কষ্ট পাচ্ছি, আনন্দ পাচ্ছি, কথা বলছি, এসব এর পেছনে কোন দেবতা আছেন, কিসের জন্য এসব হচ্ছে? তার জবাবে আমরা তো এখন বলে দেবো কনসিয়াসনেস। উপনিষদের ঋষি কিন্তু এমন সুন্দরভাবে সেটাকে বললেন, রহস্য করে, নট ডাইরেক্টলি। বলছেন যে শ্রোত্রস্য শ্রোত্রম, কি করে শুনছো? হ্যাঁ, কি করে শুনি আমরা? এই শুনছি মানে কানের বিষয় জিজ্ঞেস করছি না, আমি জিজ্ঞেস করছি শোনার অনুভবটা হচ্ছে কি করে। চোখ বন্ধ করে শুনছি আমি, এই যে অনুভব, একটা কনসিয়াস এক্সপেরিমেন্ট কি করে হচ্ছে, এক্সপিরিয়েন্স। তো ঋষি বলছেন এটা জানো কি, এটা কানের কান, শ্রোত্রস্য শ্রোত্রম। মনের মধ্যে চিন্তা কি করে হচ্ছে, থিঙ্কিং, রিমেম্বারিং, ডিজায়ারিং, আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ হ্যাঁ, কি করে হচ্ছে বলুন তো? মানসও, মানে মনের মন, সেটা আমি দেখছি কি করে? তখন আমরা বলবো আমরা বুঝে গেছি দাদা, চোখের চোখ নিশ্চয়ই বলবেন আপনি। হ্যাঁ, এটা কি বলতে চাইছে? কানের কান, চোখের চোখ, মনের মন, হ্যাঁ, জিহ্বা জিহ্বা, প্রাণের প্রাণ। এর মানে এই যে এতগুলো অ্যাক্টিভিটি চলছে, এর পেছনে কিন্তু একটা আছে। সেই এক জিনিস কানের মধ্যে এসে সেই কান যে ফাংশন করে সেটাকে করাচ্ছে, চোখের মধ্যে এসে চোখ যে ফাংশন করে সেটাকে করাচ্ছে, মনের মধ্যে এসে মন যে ফাংশন করে সেটাকে প্রকাশিত করছে। যেমন এইখানে মাইক্রোফোন আছে, আলো আছে, কম্পিউটার আছে, হ্যাঁ, কত রকম ইলেকট্রিক্যাল ফ্যান আছে, এত রকম ইলেকট্রিক্যাল বস্তু আছে। একটা বনবন করে ঘুরে হাওয়া দেয়, আরেকটা শব্দকে নিয়ে অ্যাম্প্লিফাই করে, একটা উজ্জ্বল জলজল করে ওঠে, প্রকাশিত করে, বিভিন্ন কাজ করছে। এখন যদি কেউ বলে একটা জিনিস বলো তো বাবা, যেটা এই মাইক্রোফোন দিয়ে শব্দকে প্রকাশ করছে, বাল্ব দিয়ে প্রকাশ দিচ্ছে, ফ্যান দিয়ে হাওয়া দিচ্ছে, এর পেছনে কোন দেবতা আছেন? আমরা সঙ্গে সঙ্গে বলে দেবো ইলেকট্রিসিটি দেবতা আছেন, এক দেবতা। সেই ইলেকট্রিসিটিটা কি? এটা হচ্ছে মাইক্রোফোনের মাইক্রোফোন, আলোর আলো, সেটা হচ্ছে ফ্যানের ফ্যান। তার মানে একটা বস্তু সবগুলোর মধ্যে ব্যাপ্ত হয়ে ইলেকট্রিসিটি, সেখানে কি করছে, যেটা যা করার কথা তাকে দিয়ে তাই করাচ্ছে। দোকানে যখন ছিল এ তো আলো দিচ্ছিল না, ও তো ফ্যান হাওয়া দিচ্ছিল না, এ তো শব্দকে অ্যাম্প্লিফাই করছিল না। ইলেকট্রিসিটি যেই ঢুকে গেল, যেমন যেমন যেগুলো করার কথা করছে। তো এমন একটি বস্তু আছে যেগুলো এই সবগুলোর থেকে আলাদা, আলাদা হয়েও সবগুলোর মধ্যে ব্যাপ্ত, এবং সবগুলোকে সঞ্চালন, সবগুলো নিজের নিজের অ্যাক্টিভিটি করছে, সেই অ্যাক্টিভিটিগুলোকে প্রকাশ করছে, যেটাকে আমরা বলছি বোধ, চৈতন্য, কনসিয়াসনেস। অতিমুচ্যধীরা, যারা আধ্যাত্মিক, যারা সাধক, তারা করেন কি, তারা শরীর, মন, ইন্দ্রিয় এগুলোর থেকে আলাদাভাবে আমি যে বোধ, আমি যে কনসিয়াসনেস, এইটাকে তারা ধরতে পারেন। এটাকে তারা ধরতে পারেন। ধরাটা কেমন? ঠাকুর বলছেন বোধে বোধ করা, বোধে বোধ করা। এই বোধে বোধ হলে কি হবে? বলছেন প্রেত্যাস্মাদ লোকাদ অমৃতা ভবন্তি। দুরকম মানে হতে পারে, মৃত্যুর পর তারা অমৃতত্ব লাভ করেন, বিদেহ মুক্তি লাভ করেন। অতএব অথবা লোকা যদি শরীর হয়, এই শরীর থাকতে থাকতেই উই ট্রান্সেন্ড দিস বডি। আমরা বুঝতে পারছি এই শরীরটা আমি নই, এই মনটা আমি নই, আমি বোধ স্বরূপ, আমি চৈতন্য, আমি জ্ঞান স্বরূপ। জানলে কি হলো? অমৃতা ভবন্তি তমেব বিদিত্বা অতি মৃত্যুমেতি। এই চৈতন্যের মৃত্যু হয় না, শরীরের মৃত্যু হয়। চৈতন্যের ক্যান্সার হয় না, শরীরের ক্যান্সার হয়। চৈতন্যের দুঃখ হয় না, মনের দুঃখ হয়।
চৈতন্যের ক্ষুধা হয় না, প্রাণের মধ্যে ক্ষুধার অনুভব হয়। এবার ঠাকুর যে কথা বলছেন, এইখানে কষ্ট আছে, খেতে পাইনে, ঠিক কথা, কিন্তু আপনি তো আনন্দে আছেন। হ্যাঁ, আমি উইদিন ব্র্যাকেটস বোধ স্বরূপ, জ্ঞান স্বরূপ, আত্মা সচ্চিদানন্দ, আমি ঠিক আছি। মহাপুরুষ মহারাজ বলছেন, তুরীয়ানন্দজি, আর আমাদের সবাইকার জন্য কিন্তু এটা প্রযোজ্য। দিস কনসিয়াসনেস, দিস সচ্চিদানন্দ, যেটাকে কিছুতেই এখন এই আমাদের কনসিয়াসনেস স্টাডিজে ইন্টারেস্ট হয়েছে, হাজার হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা উপনিষদ থেকে আরম্ভ করে, শুধু উপনিষদ নয়, ভারতীয় অন্য দর্শন, বৌদ্ধ দর্শন, কি প্রকাণ্ড ইনভেস্টিগেশন ইন্টু কনসিয়াসনেস, জৈন দর্শন, সাংখ্য, এর সব কনসিয়াসনেস স্টাডিজ হাজার হাজার বছর ধরে চলে আসছে। কাশ্মীরি শৈব দর্শন, বৈষ্ণব বেদান্ত, এগুলো সব কনসিয়াসনেস স্টাডিজ নিয়ে, তন্ত্র। তো there is a tremendous amount of study about consciousness in our philosophy, আর তার প্র্যাকটিক্যাল ইউজ, এটা শুধু থিওরি নয়, এটা শুধু দর্শনের বইয়ের মধ্যে, প্রাচীন সংস্কৃত পুঁথির মধ্যে আছে তা নয়, হাজার হাজার বছর ধরে এর গবেষণা প্রয়োগ হচ্ছে আমাদের জীবনে। কত যে এরা সাধক, এরা কি, এরা কনসিয়াসনেস সায়েন্টিস্টস। যারা সাধক সাধিকা আমাদের দেশে বিভিন্ন ধর্মের হয়েছে, বিভিন্ন সম্প্রদায়ের হয়েছে, দে আর সায়েন্টিস্ট, দে আর কনসিয়াসনেস স্টাডিজের সায়েন্টিস্ট। তারা করে, আবিষ্কার করে, নিজে নিজে উপলব্ধি করে, তার ফলটাও পেয়েছেন। অতি মৃত্যু মেয়েটি, দিস ইজ সামথিং, দিস ইজ দ্য সেন্ট্রাল প্রজেক্ট অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন বলা যেতে পারে। এই যে প্রজেক্ট, এর নাম হচ্ছে মোক্ষ প্রজেক্ট, নির্বাণ প্রজেক্ট, মুক্তি প্রজেক্ট, কৈবল্য প্রজেক্ট। ওই প্রজেক্টে আমরা সবাই ভাগিদার, আমরা তাই জন্য এখানে এসেছি। উই আর অল পার্ট অফ দ্যাট। মহারাজ আগে প্রথমেই তত্ত্বসারাঞ্জি বলে গেলেন যে মোক্ষ তাঁর ঠাকুরের স্বরূপ। তিনি ঘটনাটা পুরো বললেন না, সেখানে একবার মাকে একজন জিজ্ঞেস করেছেন, একজন সাধু, শ্রী শ্রী মায়েরই মন্ত্র শিষ্য, তিনি মাকে জিজ্ঞেস করছেন, বলছেন যে মা, আমার মুক্তি চাইনে, আমি আপনার সঙ্গেই থাকবো। তখন মা বলছেন, দুর্বোখা, মুক্তি তো তার স্বরূপ, ঠাকুরের স্বরূপ হচ্ছে মুক্তি। হ্যাঁ, তো এই আমরা ঠাকুরকে পাবো মানে আমরা মুক্তিই পাবো। শিব মোক্ষ ধনেশ্বরম আদি গুরুম, স্তোত্রতে বলা হচ্ছে ঠাকুর কে, তিনি হচ্ছেন আদি গুরু, গুরুদেরও গুরু তিনি। আর তিনি কি দিতে এসছেন? শিব মোক্ষ। শিব মানে সর্বদুঃখের পারে, অসপিশিয়াস যে মুক্তি, সেটা আমাদের দান করতে এসছেন, যেটা আমরা খুঁজছি। প্রণমামি গদাধর ব্রহ্মপরম, আমরা ঠাকুরকে প্রণাম করি, গদাধর ব্রহ্মপরম, মাকে প্রণাম করি, স্বামীজিকে প্রণাম করি, তাদের আশীর্বাদে যেন এই মুক্তি এই জীবনেই আমরা পাই।